সিনেমার শুরুতে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখানো হয়, যেখানে দুইজন সৈন্য প্লেনে করে একটি দ্বীপের মধ্যে নামে। তারা দ্বীপে নেমে আসার পর একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। লড়াই করতে করতে তারা দ্বীপের ভেতরে চলে আসে। আমরা দেখতে পাই তাদের দুজনের পেছন থেকে এক বিশালাকার গরিলা উঠে আসে। আমরা জানতে পারি এই বিশালাকার গরিলাটির নাম কং। গরিলাটি সেই দুইজন সৈন্যকে মেরে ফেলে, আর এই সিন এখানেই শেষ হয়ে যায়। এরপরে আমাদেরকে বহু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দুইজন প্রাণীবিদকে দেখতে পাই। তারা স্কুল আইল্যান্ড নামক এমন এক আইল্যান্ডের সন্ধান পেয়েছে, যেই আইল্যান্ডের মধ্যে এমন সব ক্রিয়েচার বসবাস করছে, যেই ক্রিয়েচারদের সম্পর্কে আজও বিশ্ববাসী কোনো কিছুই জানে না। তারা সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবার জন্য রাষ্ট্রনায়কের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলতে এসেছে। তবে রাষ্ট্রনায়ক তাদের দুইজনকে টাকা দিতে না চাইলে তারা তাদের এই দ্বীপ সম্পর্কে বিস্তারিত বলে। বিশ্বের বড় বড় প্রাণীবিদরা এই অজানা দ্বীপের রহস্য বের করার জন্য লেগে পড়েছে। তারা যদি সময় থাকতে সেই দ্বীপে না পৌঁছায়, তবে তাদের আগেই নানা প্রাণীবিদেরা এই রহস্য সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। তাদের কথা শোনার পর অবশেষে রাষ্ট্রনায়ক তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত হয়ে যায়। রাষ্ট্রনায়ক হতে টাকা পাওয়ার পর প্রাণীবিদ সিদ্ধান্ত নেয় সে সেই আইল্যান্ডের মধ্যে কিছু যোগ্য লোকেদের তার সাথে নিয়ে যাবে। সে কিছু আর্মি ও ফটোগ্রাফারদের তার সাথে নিয়ে স্কুল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তারা প্রথমে জাহাজে করে সমুদ্রের বুক চিরে স্কুল আইল্যান্ডে পৌঁছাবার সিদ্ধান্ত নেয়। তবে সমুদ্রে হঠাৎ এক ভয়ানক তুফান শুরু হয়ে যায়। সেখানে উপস্থিত আর্মিদের মধ্যে থাকা এক জেনারেল সিদ্ধান্ত নেয় তারা ঝড়ের মধ্য দিয়ে কিছু হেলিকপ্টার নিয়ে স্কুল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে। তবে যখন তারা হেলিকপ্টারে করে ঝড়ের মধ্য দিয়ে যেতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগ আরও তীব্রতর হয়ে যায়। অনেক কষ্ট হলেও সেই তীব্রতর ঝড়কে তারা অতিক্রম করতে সক্ষম হয়। আমরা দেখতে পাই তারা সকলেই হেলিকপ্টারে করে স্কুল আইল্যান্ডে অবশেষে চলে এসেছে। তারা সেখানে পৌঁছাবার পর সেখানকার জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করতে শুরু করে। তারা সেখানে বোমা বিস্ফোরণ ঘটায়, যার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। আমরা দেখতে পাই এক বিশাল বড় ডাল এসে হেলিকপ্টারে লাগে ও হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়ে যায়। সেই বিশাল ডালটি আসলে সেখানকার রাজা কং ছুঁড়ে মেরেছিল। কংকে সিনেমার মধ্যে এক প্রোটেক্টর হিসেবে দেখানো হয়েছে, যে তার আইল্যান্ডের রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকে। সে তার আইল্যান্ডের মধ্যে কোনো শক্তিশালী বিষয়বস্তুর হস্তক্ষেপ পছন্দ করে না, তাই সে তার সামনে আসা সমস্ত গুলি ছোড়া হেলিকপ্টারগুলোকে এক এক করে ধ্বংস করতে শুরু করে। সায়েন্টিস্ট ও আর্মিদের সমস্ত প্লেন ধ্বংস হয়ে যায়। তবে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক হেলিকপ্টার ক্র্যাশ খাবার পরেও বেঁচে আছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা দুটো দলে বিভক্ত হয়ে যাবে। তবে জেনারেল সায়েন্টিস্টের উপর গান পয়েন্ট করে তাকে জিজ্ঞাসা করে তার আসল উদ্দেশ্যটা আসলে কি। সায়েন্টিস্ট জেনারেলকে তার জীবনের এক ঘটনা শোনায়। সে তার কয়েকজন বন্ধুদের সাথে সমুদ্রের বুক চিরে জাহাজ করে যাচ্ছিল। তবে হঠাৎ তাদের জাহাজের মধ্যে এক অদ্ভুত ক্রিয়েচার হামলা করে। সেই হামলায় সায়েন্টিস্টের সকল বন্ধুরা মারা যায়। সায়েন্টিস্ট সেই হামলা থেকে বেঁচে কোনো মতো ফিরে এসে যখন সবাইকে এই ব্যাপারে বলে, কেউ তার কথা বিশ্বাস করে না। তাই সে সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে রিসার্চ করার। অবশেষে সে এই আইল্যান্ডকে খুঁজে বের করে। এখন তার জীবনের একটাই উদ্দেশ্য, পৃথিবীবাসীর সামনে এই ভয়ানক সব জীবদেরকে তুলে ধরা। সায়েন্টিস্ট জেনারেলকে বলে এই সমস্ত ভয়ানক প্রাণীগুলো তাদের কোনো ক্ষতি করুক বা তাদের উপরে চড়ে বসুক, তার আগেই এই ভয়ানক প্রাণীদেরকে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আমাদেরকে দেখানো হয় আর্মিদের একজন সোলজার হারিয়ে গিয়েছে, তাই বাকি আর্মিরা তাকে খুঁজতে শুরু করে। তবে তারা দেখতে পায় একটি বাস একটি সোলজারের মুখ বরাবর ঢুকে গিয়েছে। সোলজারটি সেখানেই মারা যায়। দেখানো হয় এক বিশাল বড় মাকড়সা বাঁশের গাছগুলোর মাঝখানে তার বাড়ি তৈরি করেছে। মাকড়সাটি তার বাঁশের ন্যায় পায়ের সাহায্যে সোলজারদের উপর আক্রমণ করতে শুরু করে। সোলজাররা গুলি বর্ষণ শুরু করলে শেষ পর্যন্ত গুলির আঘাতে মাকড়সাটি মারা যায়। আমরা জানতে পারি এই জঙ্গলটি এ সমস্ত হিংস্র জীবজন্তু দিয়ে ভর্তি। আমাদের সেই হারিয়ে যাওয়া সোলজারকে দেখানো হয় সে দৈত্যাকার কং এর সামনে ছিল। সে কংকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। কং একটি নদীর মধ্যে পানি খেতে এসেছে। তবে ঠিক সেই মুহূর্তে এক বিশালাকার অক্টোপাস কং এর উপর আক্রমণ করে। আমরা দেখতে পাই কং সেই অক্টোপাসটিকে মেরে তাকে খেয়ে ফেলে। আর এই দৃশ্য দেখে হারিয়ে যাওয়া সেই সোলজারটি হতবাক হয়ে যায়। এরপর আমরা বিভক্ত হয়ে যাওয়া অন্য আরেক দল টিমকে দেখতে পাই, যারা জঙ্গলের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা বিশাল বড় একটি ষাঁড়কে দেখতে পায়। তারা যখন তার উপর গান পয়েন্ট করে, সেখানে উপস্থিত জেমস নামক এক ব্যক্তি তাদেরকে গুলি বর্ষণ করতে নিষেধ করে। বিশাল আকার সেই ষাঁড়টি সেখান থেকে চলে যায়। জেমস ও তার টিমকে কিছু জঙ্গলি ঘিরে ফেলে। ঠিক সেই মুহূর্তে সেখানে এক বয়স্ক সোলজার চলে আসে। সিনেমার শুরুতে আমরা যেই দুইজন সোলজারকে দেখতে পাই, তিনি তাদের একজন। সোলজার জেমস ও তার টিমকে বলে
এই আদিবাসীরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করে, আর কং নামক সেই বিশাল আকার গরিলাকে তারা তাদের রক্ষক হিসেবে মেনে থাকে। সোলজার তাদের আরও বলে যে বহু বছর ধরেই তারা দুজন সোলজার মিলে এই আদিবাসীদের সাথে বসবাস করে আসছে। তবে কিছুদিন আগের ঘটনা, স্কুল ক্রোলার নামক এক ভয়ানক প্রাণী তার বন্ধুকে মেরে ফেলে। এই ভয়ানক প্রাণী এতদিন যাবৎ মাটির গভীরে বসবাস করত। জেমস ও তার সাথীরা যখন জঙ্গলের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, সেই বিস্ফোরণের কারণে মাটির মধ্যে ভূমিকম্পের সৃষ্টি হয়, যার কারণে সেই অত্যন্ত ভয়ানক প্রাণীরা আবার জেগে ওঠে। বয়স্ক সোলজার কং এর আরও একটি ঘটনা খুলে বলে। কং যখন ছোট ছিল তার বাকি পরিবারদের এই প্রাণী হত্যা করেছিল। কং এর যদি কোনো কিছু হয়ে যায় তবে এই জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের কে রক্ষা করবে? এরপরে আমরা একটি বিশাল বড় বুনো মহিষকে প্লেন চাপা অবস্থায় দেখতে পাই, যাকে ক্যামেরা হাতে একজন মহিলা বাঁচাবার চেষ্টা করে। তবে ঠিক সেই মুহূর্তে কং সেখানে চলে আসে। কং সেই প্লেনটি মহিষের উপর থেকে তুলে নেয়। মহিলা কং এর এই উদারতা দেখে মুগ্ধ হয়ে যায়। এখানে আমরা জানতে পারি বিশাল আকার কং এর মনের মধ্যে নিরীহ প্রাণীদের জন্য যথেষ্ট মায়া মহব্বত রয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই সেই হারিয়ে যাওয়া সোলজারকে, যে জঙ্গলের মধ্যে তার সাথীদেরকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার সামনে এক অদ্ভুত ক্রিয়েচার চলে আসে। ক্রিয়েচারটিকে দেখার পর সে তার উপর গুলিবর্ষণ শুরু করে। ক্রিয়েচারটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সোলজার যখন পেছনে ঘুরে দেখে, সে দেখতে পায় স্কুল ক্রোলার নামক সেই ভয়ানক ক্রিয়েচারটি তার পেছনে অবস্থান করছে। আমরা দেখতে পাই হারিয়ে যাওয়া সেই সোলজারটিকে সেই ক্রিয়েচারটি মেরে ফেলে। এদিকে আর্মিদের দল সেই আইল্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এইদিকে জেমস ও তার টিম একটি বোটে করে আদিবাসীদের এলাকা হতে বেরিয়ে পড়ে। তবে কিছু দূরে যেতে না যেতেই কিছু উড়ন্ত হিংস্র পশু এসে তাদের উপর আক্রমণ করে। তাদের টিমে থাকা একজন লোককে তারা আকাশের মধ্যে নিয়ে গিয়ে তার সমস্ত শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এই দৃশ্য দেখার পর সেখানে উপস্থিত সবাই অত্যন্ত আতঙ্কিত হয়ে ওঠে। তারা গুলিবর্ষণ শুরু করলে সেই প্রাণীগুলো সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আর্মিদের টিম ও সায়েন্টিস্টের টিম একসাথে মিলিত হয়। মেজর সায়েন্টিস্টের টিমের লোকেদের বলে তার এক সোলজার জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে গিয়েছে। মেজর তার আর্মিদের সাথে সমস্ত জঙ্গল খুঁজেছে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায়নি। তাই তারা এখন উত্তরের দিকে রওনা দিচ্ছে। তবে সেখানে উপস্থিত এক বৃদ্ধ আর্মি তাদেরকে সেখানে যেতে নিষেধ করে, কারণ সেখানে অবস্থান করছে সেই হিংস্র প্রাণীগুলো। তারা সেখানে পৌঁছালে সেখানে উপস্থিত এক আর্মি যখন তার হাতে উপস্থিত এক সিগারেট ফেলে দেয়, সেখানে সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার কারণে সেই হিংস্র প্রাণীগুলো বাইরে বেরিয়ে আসে। হিংস্র সেই প্রাণীগুলো সেখানে উপস্থিত লোকেদের খেতে শুরু করে। সবাই বাঁচার জন্য সেই প্রাণীগুলোর উপর গুলিবর্ষণ শুরু করে। হঠাৎ একটি প্রাণীর মুখ থেকে লকেট সহ কাটা মাথা বেরিয়ে আসে। জেমস সেই লকেটটি দেখে বুঝে যায় এটি সেই সোলজারের মাথা, যাকে তারা খুঁজতে এসেছে। হিংস্র সেই প্রাণীগুলো সংখ্যায় অনেক ছিল। চারপাশে এক বিশেষ গ্যাস ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত তারা অগ্নি নিক্ষেপ অস্ত্রের সাহায্যে সেই প্রাণীগুলোকে মারতে সক্ষম হয়। আগুন লাগার কারণে সেই প্রাণীগুলো সেখানেই মারা যায়। জেমস মেজরের কাছে এসে তাকে বলে তাদের হারিয়ে যাওয়া সোলজার আর বেঁচে নেই। জেমস মেজরকে বিশ্বাসের জন্য সেই লকেটটিও দেখায়। তবে জেমসের কথাগুলো শোনার পর মেজর প্রচণ্ড রেগে যায়। মেজর সেখানে উপস্থিত সবাইকে বলে সে কং নামক সেই দৈত্যাকার গরিলাকে মেরে ফেলবে। তবে সেখানে উপস্থিত সবাই তাকে বলে এই হত্যাতে কং এর কোনো দোষ নেই। কং এই স্কুল আইল্যান্ডের প্রোটেক্টর, সে কোনো নিরীহ মানুষের ক্ষতি করে না। তবে সেখানে উপস্থিত রাগী মেজর তাদের কোনো কথাই শোনে না, বরং সে তাদের উপর গান পয়েন্ট করে। জেমস মেজরকে বলে সে তার সাথীকে খোঁজার জন্য নিশ্চিন্তে যেতে পারে। আমরা দেখতে পাই তারা আবার দুটো দলে বিভক্ত হয়ে যায়। এইদিকে জেমস ও ক্যামেরা হাতে থাকা সেই মহিলাটি একটি পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে সেখানে কং চলে আসে। কংকে দেখে সেই মহিলাটি ভয় পেয়ে যায়। তবে সে যখন কং এর গায়ে হাত বুলায়, আমরা দেখতে পাই কংও তাদের কাছ থেকে আদর পেতে চায়। অপরদিকে মেজর ও তার আর্মিরা নদীর মধ্যে প্রচুর পরিমাণে বোম সাজিয়ে রাখে। তারা এক এক করে সমস্ত বোম বিস্ফোরণ করতে শুরু করে। নদীর মধ্যে আগুন ধরার কারণে কং রেগে যায় ও তাদের দিকে ছুটে আসে। তবে আগুনের প্রচণ্ডতা বেশি থাকায় কং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরই সুযোগ নিয়ে মেজর আরও বেশি করে বোমা বিস্ফোরণ করার আদেশ দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে অস্ত্র হাতে জেমস চলে আসে। সে মেজরকে বোমা বিস্ফোরণ ঘটাতে নিষেধ করে। অনেক বোঝানোর পর যখন মেজর তার অস্ত্র নিচে রাখতে যায়, ঠিক সেই মুহূর্তে সেখানে এক বিশাল বড় স্কাল ক্রোলার চলে আসে। এই ভয়ানক প্রাণীর ভয়ানক আওয়াজ শুনে পেছন দিকে জ্ঞান হারিয়ে ফেলা কংও জেগে ওঠে। কং নিজের জ্ঞান ফিরেছে এটি দেখতে পেয়ে মেজর বোমা বিস্ফোরণের আদেশ দিয়ে দেয়। তবে সে আদেশ দিতে যাবে ঠিক সেই মুহূর্তে কং তার বিশাল হাতের সাহায্যে মেজরকে পিষে রেখে দেয়। কং ও সেই হিংস্র প্রাণীর মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে জেমস ও তার সাথীরা বোটের উদ্দেশ্যে রওনা দেয়। কং ও সেই হিংস্র প্রাণীর লড়াই সকাল পর্যন্ত চলতে থাকে। এদিকে জেমসের টিমের এক লোক মেশিন গানের সাহায্যে সেই হিংস্র প্রাণীর উপর গুলিবর্ষণ শুরু করে। কং এর শরীর লোহার তৈরি শিকল দ্বারা পেঁচিয়ে যাওয়ার কারণে সে উঠে দাঁড়াতে পারছিল না। অপরদিকে জেমসের টিমের এক লোক কিছু বোম সাথে নিয়ে হিংস্র প্রাণীটির সামনে চলে যায়। হিংস্র প্রাণী যখন তাকে ভক্ষণ করবে সে তার মুখের মধ্যেই ব্লাস্ট হয়ে যাবে। তবে তার এই পরিকল্পনা ব্যর্থ যায়।
হিংস্র প্রাণীটি তাকে মুখে না নিয়ে লেজ দিয়ে ঝাপটা মারে, যার কারণে সেই লোকটি দূরে কোথাও গিয়ে ব্লাস্ট হয়ে যায়। লোকটির ব্লাস্ট হবার পর সেই হিংস্র প্রাণীটি মেশিন গান চালানো লোকটির দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে কং লোহার চেনের সাহায্যে হিংস্র প্রাণীটির উপর আক্রমণ করে। এদিকে সেই মেয়েটি অগ্নি অস্ত্রের সাহায্যে সেই প্রাণীটির উপর গুলিবর্ষণ করে। তবে আমরা দেখতে পাই মেয়েটি পানিতে পড়ে যায়। মেয়েটির পানিতে পড়ে যাওয়ার পর এদিকে কং ও সেই হিংস্র প্রাণীটির মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে কং তার হাতে থাকা অস্ত্রের সাহায্যে প্রাণীটির গায়ে অনেক আঘাত করে, যার কারণে প্রাণীটি শেষ পর্যন্ত মারা যায়। পানিতে পড়ে যাওয়া মেয়েটিকে কং বাহিরে নিয়ে আসে। এরপরে জেমস ও তার সাথীরা বোটে করে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় সেই স্কুল আইল্যান্ডে হারিয়ে যাওয়া 30 বছর আগের এক সোলজার তার বাসায় ফিরে আসে, যাকে দেখতে পেয়ে তার পরিবারের সকলেই অনেক খুশি হয়ে যায়। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়।